ভারতে বসে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হয়নি, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে লোকসভায় সংসদীয় কমিটির প্রতিবেদন। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা, বিএনপির সমালোচনায় মুখর নেতারা। তারেক রহমান দেশ চালানোর পরীক্ষায় ফেল, মন্তব্য পাটোয়ারির। টেকনাফ উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবি, 18 জনকে জীবিত উদ্ধার, পাঠানো হবে কারাগারে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সার্জিও গোর। গ্যাস সংকটে নাভিশ্বাস সিএনজি চালকদের, ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ অপেক্ষা। আওয়ামী লীগের ভুল নীতিকে দায়ী করলেন সাকি। এবং ব্যস্ত নগর জীবনে বদলে যাচ্ছে ক্যাফের ধারণা, আড্ডার বাইরেও কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে থার্ড স্পেস। সব জায়গায় বসে তো মিটিংও করা যায় না, কথাও বলা যায় না, সেটার কারণে দেখা যাচ্ছে যে আমি কফি শপটাকে বেশি প্রেফার করি। আমার ক্লায়েন্টও একটু পরে আমার কাছে আসবে, আবার আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিও আছে, তো সেই ক্ষেত্রে আমি কোন জায়গাটা চুজ করতে পারি। রাতের বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ভারতে বসে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হয়নি এবং তিনি আইনত এই ধরনের কোনো সুযোগ পাবেন না। লোকসভায় এমন তথ্য তুলে ধরা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে, যেখানে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের লোকসভায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে প্রতিবেদন পেশ করে, সেখানে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে সরকারের পদক্ষেপ এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতির বিষয়ে জানতে চায় কমিটি। সেই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া লিখিত জবাবও উল্লেখ করা হয় লোকসভায় দেয়া প্রতিবেদনে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখছে। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 2024 সালের 5 অগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 2024 সালের ডিসেম্বরে তাকে প্রত্যর্পণে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ঢাকা। পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়, ভারত অস্তিত্ব সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য মেনেই কাজ করেছে। তবে দলীয় বিভিন্ন বৈঠক করা এবং রাজনৈতিক বক্তব্য দিলেও প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। সংসদীয় কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। 2 বছরের রাজনৈতিক অনিশ্চয়তার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারত সরকারকে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়াও বাংলাদেশের সাথে তিস্তা, গঙ্গা সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বানও জানানো হয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোম্পানিগঞ্জে পথসভায় অংশ নিয়ে সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের কড়া সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 10 জনকে আসামি করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি। শুক্রবার দুপুরে পথসভায় অংশ নেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি সহ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন তারা। নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে দিকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হন। যত বড় ফোড়া আসুক আর কোনো বাংলাদেশে আমরা চাঁদা দিব না।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, জুলাই আন্দোলন করা কোনো দল যদি স্বৈরাচার হতে চায় তাহলে এনসিপি তা হতে দেবে না। আওয়ামী লীগ সহ বর্তমান সরকার এবং সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়ম ও টেন্ডারবাজির দায় নিতে হবে বলে উল্লেখ করেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। বলেন, এনসিপি তোষামত করে না, ক্ষমতাকে প্রশ্ন করে। যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। আমরা ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। এদিকে হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন এই অভিযোগ করেন। এজাহারে এনসিপির 10 নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাম্প্রতিক হামলার ঘটনায় সিলেটের জুলাই পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোম্পানিগঞ্জের পর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কর্মসূচি পালন করবে এনসিপি। ন্যাশনাল ডেস্ক। ৭১কে যারা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংখ্যালঘু সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে এক সভায় তিনি বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। ধর্মের নামে একটি মহল বিভেদ সৃষ্টি করতে চায় এমন অভিযোগ করে মির্জা ফখরুল সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মানিত সভাপতি, যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 19৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকারি দলের লোকেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিকরাও হয়রানির শিকার হচ্ছেন। দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াত আমির বলেছেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতাও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, জুলাই গণ আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এই অর্জন দেশের 18 কোটি মানুষের। সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? বিগত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জুলাইয়ের স্বপ্ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানা গণ অধিকার পরিষদের এক আলোচনায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর গোপনে মিছিল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার যে স্বপ্ন দেখছে তা মূর্খতা। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে এখন অতীত। জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোকে গুজব না ছড়িয়ে সুস্থ ধারার রাজনীতি করারও আহ্বান জানান নুরুল হক নূর। এই অন্তর্বর্তীকালীন সরকারও নাবালক শিশুদের দিয়ে একটি রাজনৈতিক দল তৈরি করে এই 5ই আগস্টে এই দেশের আপামর জনসাধারণকে পরিবর্তনের লক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যকে ধূলিসাৎ করেছে।
নষ্ট করেছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর এলাকায় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে রোহিঙ্গা ও মাঝি মল্লা সহ ৩১ জন নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তাদেরকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিখোঁজ ১৩ জন সাঁতরে বিভিন্ন স্থান দিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করছে নৌ পুলিশ। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আমেরিকার প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বেলা ১২টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছায়। এরপর তারা উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। তারা জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন এবং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে পুরো ক্যাম্পের চিত্র দেখেন। এরপর ৮ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮W ও ৪ নম্বর ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও গোর। ক্যাম্পে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতালও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি আমেরিকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আমেরিকার এই বিশেষ দূত সফর আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। বাংলাদেশ যেহেতু একটি মানবিক পরিস্থিতিকে প্রথম থেকেই রেসপন্ড করছে, আমরা অনেক সময় কঠোর হতে পারি না। মানুষ চিকিৎসার জন্য আসে, সে সময় ক্যাম্পে প্রবেশ করে, কেন আমরা চাই রোহিঙ্গারা যে তাদের দেশে ফেরত যাক। তো ওনারা বাংলাদেশের অবস্থা বুঝেছেন এবং স্থানীয় জনগণের দুঃখ কষ্টের কথা অবহিত হয়েছেন এবং ওনারা প্রথম থেকে যে বাংলাদেশের সাথে আছেন সেটা ওনারা বলছেন। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ১ নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস সেটা কন্টিনিউ করবেন ওনারা। টানা গ্যাস সংকটে নাভিশ্বাস উঠেছে গাড়ির চালক ও মালিকদের। জ্বালানি সংগ্রহের জন্য ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এরপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকরা। চলমান এই সংকটের শিগগিরই সমাধান চান তারা। ভাড়ায় চালিত গাড়ির চালক মনির হোসেন ২.৫ ঘন্টা অপেক্ষার পর সুযোগ পেয়েছেন জ্বালানি সংগ্রহের, তাও নিতে পারেননি চাহিদা মতো। ১২০০ টাকার গ্যাস নেওয়ার ইচ্ছা থাকলেও চাপ না থাকায় মাত্র ৪০০ টাকাতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। একদিন চললে ২ দিন চলে না গ্যাসের জন্য। ৫টা ৬টা পাম্প, 2টা পাম্প খোলা, 8টা সব বন্ধ। এটা তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে আমরা আসলে সব দিক দিয়ে সংসার নিয়ে সব দিক দিয়েই কষ্টে আছি। একই বিড়ম্বনায় পড়তে হয়েছে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জিয়াউলকেও। ছুটির দিনে বিশ্রাম ও ব্যক্তিগত কাজ ফেলে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা তার, তবে পাননি চাহিদা অনুযায়ী জ্বালানি। ভোর 5টার সময় 4:30টার সময় যে সিরিয়াল ধরি, তারপর মনে করেন যে 7টার সময় বললো যে গ্যাসের প্রেশার নাই। এরকম হয়েছে যে এতক্ষণ 1.5-2 ঘন্টা সিরিয়াল ধরার পরও গ্যাস পাইনি, এরকম ফিরে গেছি। তাহলে চাকরি করার ক্ষেত্রে আমার তো দিনের বেলার মানে টাইম স্পেয়ার করার সুযোগ নাই আমার। জিয়া ও মনিরের মতো ভোগান্তিতে পড়েছেন হাজারো সিএনজি ও গ্যাসে চালিত যানবাহনের মালিক চালকেরা। তাদের অভিযোগ, জ্বালানি সংগ্রহ করতেই যাচ্ছে দিনের অধিকাংশ সময়। যা পাওয়া যাচ্ছে তাতে গাড়ির জমার টাকা পরিশোধ করে সংসার খরচের টাকা বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। এই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল রয়েছে। যখন দামটা বাড়লো তারপরে তেলের ঢেউ খেলায়, আর তেলের ক্রাইসিস নাই। তার মানে কি দাঁড়ায়? সিরিয়ালে থেকে গ্যাস পাই 70 থেকে 80 টাকা। এভাবে 3বার গ্যাস নিলে আপনার 6-7 ঘন্টা চলে যায়, কিন্তু মালিকে 10 পয়সাও কম নেয় না। শরীরটা ক্লান্ত, তাই সারাদিন ডিউটি করে বাসায় যাওয়ার লাগে, মানে অথচ বাসার টাইমটা পাম্পে কাটানো লাগে আর কি। গ্যাসের যে সমস্যা, এইভাবে চললে আমরা মানে না খাই মরব। একদিকে নেই গ্যাসের চাপ, অন্যদিকে গাড়ির দীর্ঘ সারি সামলাতে হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের কর্মীদেরও। শিগগিরই এই সংকটের সমাধান চান তারাও। আমাদের সেলের 4-1 অংশ হচ্ছে, আর মালিকও যারা যারা আপনার সিরিয়াল নিয়ে আসতেছে তারাও খুব ভোগান্তির শিকার হইতেছে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাত দুর্বল হয়েছে। এর প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের সমাবেশে তিনি বলেন, মব সৃষ্টি করে মানুষের ক্ষতি করতে দেয়া যাবে না। জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকবে তার দল গণসংহতি আন্দোলন।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে দ্রুত সংস্কারেরও আহ্বান জানান জোনায়েদ সাকি। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সংস্কারের সাথে সাথে আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সবকিছু আবার প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। একই সাথে সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে, সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। সাদা চোখে আপনার কাছে যেটি নিছকই একটি রেস্টুরেন্ট বা ক্যাফে, অনেকের কাছে সেটি এখন অফিস কিংবা লাইব্রেরি, যেখানে বসে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট। এক কাপ কফির সাথে এখানে চলে গুরুত্বপূর্ণ মিটিং, পড়াশোনার আলাপ। অর্থাৎ রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন আর কেবলই খাওয়া দাওয়া কিংবা বন্ধুদের সাথে আড্ডা স্থলই নয়, বরং হয়ে উঠেছে যাপিত জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গে। সমাজবিজ্ঞানীরা যাকে বলছেন থার্ড স্পেস। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সকাল থেকে সন্ধ্যা, নগর জীবনের এ যেন অন্তহীন ছুটে চলা। এই ব্যস্ততার মাঝেও শহরের ভেতর গড়ে উঠছে আরেকটি ছোট্ট জগৎ, যেটি অনেকের কাছেই অচেনা, যেখানে কাজের গতি কিছুটা ধীর। আপাত দৃষ্টিতে এটিকে শুধুই গল্প আর আড্ডার স্থান মনে হলেও এখানে এক কাপ কফির সঙ্গে চলে মিটিং, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট তৈরি কিংবা নতুন কোনো উদ্যোগের পরিকল্পনা। সব জায়গায় বসে তো মিটিংও করা যায় না, কথাও বলা যায় না। সেটার কারণেই দেখা যাচ্ছে যে আমি কফি শপটাকে বেশি প্রেফার করি। আমার ক্লায়েন্টও একটু পরে আমার কাছে আসবে, আবার আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিও আছে। তো সেই ক্ষেত্রে আমি কোন জায়গাটা চুজ করতে পারি? কফি শপে সবাই সবার মতো কাজ করতে পারতেছে। আড্ডা, পড়াশোনা কিংবা পেশাগত কাজ, সব কিছুর জন্যই এরকম জায়গা ব্যবহার করছেন অনেক শহুরে মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন পরিণত হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশে। আমার লাইফের গুরুত্বপূর্ণ অনেক প্ল্যানিং আমি কফি শপে বসেই করেছি। ইভেন এক্সিকিউশনও হয়েছে বা হচ্ছে। আমার ব্র্যান্ডের যেই বায়াররা আছে, যাদের থেকে আমি প্রোডাক্টস নিই, তাদের সাথে আমি পার্সোনাল মিটিংয়েও আমি ক্যাফেতেই করি। রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং আর ডিজিটাল প্ল্যাটফর্ম যখন নতুন পেশা হিসেবে বিকশিত হচ্ছে, তখন ৯টা ৫টা অফিসের পরিচিত সূচিতেও এসেছে পরিবর্তন। এখন এই ঘড়ি ধরা সময় কিংবা অফিস কক্ষের বাইরেও কাজ করা সম্ভব। আগে মানুষ প্রেফার করতো অফিসে কাজ করা অথবা বাসায় কাজ করা। এখন একটু এমন কি হতে পারে, কোওয়ার্কার্সদের সাথে, ফ্রেন্ডদের সাথেও এসে ক্যাফেতে বসা হয়, একসাথে কোনো কিছু করা হয়, যে হ্যাঁ ক্যাফেতে বসে কাজ করি। নাইস প্লেস টু মিট অ্যান্ড গ্রিট অ্যান্ড অলসো টক, মানে সব দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা অ্যাকচুয়ালি। ক্যাফে সংস্কৃতির এই বিস্তার পরিবর্তিত নগর জীবনের এক অনিবার্য বাস্তবতা। তবে শুধু কাজের সুবিধাই নয়, ক্যাফের এই বদলে যাওয়ার পেছনে রয়েছে সামাজিক নানা কারণ। সমাজবিজ্ঞানীরা কাজের এই নতুন জায়গাকে বলছেন থার্ড স্পেস। আমরা বাসায় থাকি, এটা আমাদের একটা ফার্স্ট স্পেস। তারপর আমরা কর্মস্থলে যাই, সেকেন্ড স্পেস। তৃতীয় আরেকটা স্পেস এখন ইদানিং আমরা সমাজবিজ্ঞানে বা আরবান সোশ্যালজিতে আমরা খুব ব্যবহার করি, যেখানে আনন্দের সাথে বসবার ব্যবস্থা আছে, ল্যাপটপ নিয়ে কাজ করবার ব্যবস্থা আছে। তো এখানে আনন্দ থাকতে হবে, আবার অ্যাসোসিয়েশন থাকতে হবে, এক কোম্পানি থাকতে হবে, কাজটাও হইতে হবে। আমার সময় কিন্তু গুরুত্বপূর্ণ। কফি হাউসের সেই আড্ডাটা হয়তো আজও আছে, তবে বদলেছে এর ধরন। এক সময়ের কবি সাহিত্যিকদের চায়ের কাপে আড্ডার সেই চত্বর আজ রূপ নিয়েছে ল্যাপটপের কিবোর্ড, ফ্রিল্যান্সিং আর কর্পোরেট মিটিংয়ের শান্ত এক উৎপাদনশীল থার্ড স্পেসে। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা। থ্যালাসেমিয়া মোকাবেলায় জাতীয় ডেটাবেস তৈরি এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নতুন রোগী শনাক্ত করে চিকিৎসা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন জুবাইদা রহমান। থ্যালাসেমিয়ার মতো বিরল রোগ প্রতিরোধে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ডক্টর জুবাইদা রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহায়তা রোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া।
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়। রাজধানীর হাতিরঝিল পরিচ্ছন্ন করতে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী 2 মাসে লেকটিতে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। দুপুরে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, রাজুক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে এই পরিবর্তন আনা হবে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত সরকারের ভুলেই লেকে অপরিচ্ছন্নতা বেড়েছে। একনেকে প্রকল্প পাশ হলেই লেক পরিষ্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। হাতিরঝিলের নিরাপত্তায় আনসার বাড়ানোর কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বেশ কিছু ইনসিডেন্ট ঘটনা হয়েছে অতীতে অপর্যাপ্ত লাইটের কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তো আমরা ইনশাল্লাহ দ্রুত এ ব্যাপারে কাজ করছি। আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে আপনারা আমূল পরিবর্তন দেখতে পাবেন। সুইরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে, আপাতত আমরা কন্টিনিউ যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। বাকিটি ওয়াশের পক্ষ থেকে একটা পাইপ লাইন এই জায়গাগুলো থেকে টেনে দাসের কেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত 1000 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেব। সরকার নির্ধারিত দামে ধান কিনে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা থাকলেও মানিকগঞ্জে থাবা বসিয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসের চাঞ্চল্যকর চিত্র। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে লোপাট করা হচ্ছে সরকারি ধান সংগ্রহের টাকা। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হওয়ার কথা থাকলেও মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি নেই। স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার ধান চাষিরা। অভিযোগ উঠেছে কৃষি প্রণোদনা হিসেবে মিলবে 2000 টাকা। এমন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ পৌরসভার 20 জন অফিস সহায়কের ব্যাংক হিসাব ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন নৈশ প্রহরী উজ্জ্বল। তবে কিছুদিন পরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ওই কর্মচারীদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 1,08,000 টাকা করে। এরপরই তৎপর হয়ে ওঠে উজ্জ্বল। কৌশলে প্রত্যেকের হিসাব থেকে তুলে নেন 1,06,000 টাকা করে। উজ্জ্বল আমাদের সাথে চাকরি করে, বললো যে একটা অনুদান আছে, তোমাদের কিছুই দিব, তোমার আইডি কার্ডটা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। পরে একদিন মেসেজ এলো, আসার পর দেখলাম যে এত টাকা মেসেজ ঢুকছে, 1,08,000 টাকা। 14 তারিখে অ্যাকাউন্টে এসে দেখি কি একটা মেসেজ আইছে 1,08,000 টাকা আইছে। 15 তারিখে আবার আমি চেকটা সিগনেচার করেছে, এখন কার নামে উঠাইছে এটা আমি সঠিক জানি না। নৈশ প্রহরী উজ্জ্বল প্রকাশ করেন অর্থ লোপাটের পেছনের বিস্ফোরক তথ্য। মান্নানের সোয়াদে আমি আপনার 10-12-13 জনের চেক বই এর দিছে 1,08,000 করে ঢুকছে। ওই মালিক এসে টাকাটি নিয়ে গেছে। আমার লাভ আমার 1500 টাকা দিয়েছিল। উজ্জ্বলের হাত ঘুরে এই টাকা পৌঁছায় সদর উপজেলা খাদ্য গুদামের পিয়ন মালিকের কাছে। এরপর তা চলে যায় মান্নান ও তার সহযোগীদের পকেটে। মূলত সরকারি গুদামে ধান বিক্রি করে কৃষকদের এই অর্থ পাওয়ার কথা থাকলেও যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের কেউই ধান সরবরাহ করেননি। পুরোটাই হয়েছে ভুয়া কাগজপত্রে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। অভিযুক্ত মালিক ও মান্নানের বক্তব্য নিতে খাদ্য গুদামে 2 দিন অপেক্ষার পর দেখা মিললেও অভিযোগ অস্বীকার করে দায়সারা জবাব দেন তারা। আমি আসলে কোনো টাকা নিয়ে নেই, আমি শুধু অ্যাডভাইস জমা দিছি। ওরা মিথ্যা কথা বলতেছে। ধান তো ওরা নিজেরা ম্যানেজ করে আইনা নিজেরাই বিল নিছে। অভিযোগের বিষয়ে বক্তব্য এড়াতে একাধিক দিন অফিস ছেড়ে যান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে পরোক্ষভাবে স্বীকার করেন হাত বদল হলেও সিন্ডিকেটের মাধ্যমেই চলে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান। অফিসের কর্মচারী সিন্ডিকেটের বাইরেও মাঠে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায় এই বলয়ের মূল হোতা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের বড় ভাই SM ইসলাম হোসেন লিটন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা কবির হোসেন এবং তার চাচাতো ভাই যুবদল নেতা জাহাঙ্গীর আলম জনি। অভিযোগ রয়েছে যুবলীগ নেতা কবির এখনও কৃষকদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে খাদ্য গুদামে পাঠাচ্ছেন। কৃষকরা ধান না বেচলেও তালিকায় সই করিয়ে তাদের দেয়া হচ্ছে মাত্র 2000 টাকা, আর বাকি টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে অসাধু কর্মকর্তা জাহাঙ্গীর ও মান্নান চক্রের মধ্যে। কবির কাউন্সিলর ছিল, ও আমাকে জিজ্ঞেস করছিল যে তোর কার্ড আছে কিনা। ওর মাধ্যমে হলো ওই
সিগনেচার করে আসছি, তো আমাকে আর কি বেকারকে একটা সম্মানী কিছু করে দিচ্ছে আর কি। এসব জালিয়াতি ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা খাদ্য কর্মকর্তা। আর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জানান তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা ধান দেয়নি, তাহলে এবং আমাদের অফিসের কেউ, আমাদের দপ্তরের কেউ এই বিষয়ে জড়িত থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে না হবে। উপজেলার বিষয়গুলো তো আসলে আমি এইভাবে দেখি নাই। স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে সেটা বলেন। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা, আমি জেলা অফিসের সাথে কথা বলে বিষয়টা নিয়ে। বর্তমানে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকায়, যেখানে সরকার নির্ধারিত দর 1440 টাকা। সরকারি গুদামে ধান বেচতে পারলে প্রতি মনেই 300 টাকা বাড়তি পেতেন সাধারণ কৃষক। কিন্তু সিন্ডিকেটের কারসাজি ও অসাধু কর্মকর্তাদের কাগজে কলমে ধান কেনার অভিনব জালিয়াতিতে ভেস্তে গেছে সরকারের সেই উদ্যোগ। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দোষীদের শাস্তির আওতায় আনলেই হাসবে মানিকগঞ্জের বঞ্চিত কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে বেড়েছে অস্থিরতা। বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ ও সবজির বাজার। আর ছুটির দিনে কাঁচামরিচের কেজি হাঁকা হচ্ছে 400 টাকা, আর বেশিরভাগ সবজির কেজি শতকের ঘরে। বাজারে চড়া দরে ভোগান্তিতে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। বন্যা ও টানা বৃষ্টিতে অস্থির নিত্যপণ্যের বাজার, এতে হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। টানা বর্ষায় সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। ছুটির দিনে দাম উঠেছে 400 ছুঁই। 2 সপ্তাহ ধরে সবজির দাম চড়া। 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও। বাজারে আসা ক্রেতারা বলছেন হাতের নাগালের বাইরে এখন বাজার দর। বাজার আসলে কি নিমন্ত্রণে নাই, বাজার যে যার কাছে চাচ্ছে সে একটু বাড়াই যাচ্ছে, ওই এরকম বোঝাচ্ছে। সবজি কিনতে গেলে অনেক চড়া দাম, মানে আর কি যেই টাকা মনে হয় আমরা বেতন পাচ্ছি সেই টাকা আমাদের হচ্ছে না। জিনিস তো অনেক প্রচুর আছে, কিন্তু দাম তো কম না। যার মধ্যবিত্ত তাদের জন্য সমস্যা আর কি, আর কষ্ট। যে জায়গায় নিত 1 কেজি 2 কেজি জায়গায় অল্প হাফ কেজি নিতে পারতেছে দামের জন্য। মরিচের দাম 360 টাকা, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। মরিচ না হলে কোনো তরকারি তো মজা হয় না। কাঁচা মরিচের দাম কত জানেন? 350 টাকা কেজি। এটা কি সম্ভব? এটা কি গরিবে খেতে পারবে? এদিকে মুরগি ও গরুর মাংসের বাজারে খানিকটা স্বস্তি থাকলেও চড়েছে মাছের বাজার। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতি আর টানা বৃষ্টিতেই বেড়েছে সবজির দাম। বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে, এই কারণে মাল কিছু নষ্ট হয়ে গেছে বন্যায় বৃষ্টিতে, এই কারণে একটু উঠানামা করতে সবজি নষ্ট হওয়াতে একটু আমদানি কম হইলে একটু দাম কমে, আমদানি বেশি হলে একটু বাড়ে। ক্যারিং খরচ তো বেশি থাকে, খরচ তো আর কমে না, কিন্তু এই কারণে এখন ডাবল দাম দিয়ে বেচতে হইতেছে। দাম বাড়ার কারণে থেকে আপনার আমদানি কম, তো এর জন্য দাম বেশি। মরিচ কম আসে, এর জন্য আর দামটা বেশি। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক না হলে সামনে দাম আরও বাড়ার শঙ্কার কথা জানান পাইকারি বিক্রেতারা। শবনাথ স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা। ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে 2015 সালের 31 জুলাই শেষ হয় দীর্ঘ 68 বছরের রাষ্ট্রহীন জীবনের অধ্যায়। এরপর পঞ্চগড় সীমান্তবর্তী জনপদে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও সরকারের কোটি টাকা ব্যয় নির্মিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আজও চালু হয়নি। 2015 সালের 31 জুলাই দীর্ঘ 68 বছরের রাষ্ট্রহীন পরিচয়ের অবসান ঘটে পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলবাসীর। এক যুগের কাছাকাছি সময়ে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোয় দৃশ্যমান উন্নয়ন এলেও সরকারের কোটি টাকা ব্যয় নির্মিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আজও চালু হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সাবেক গাড়াতি ছিটমহল। এরপর বদলে যেতে শুরু করে জনপদের চিত্র। নির্মাণ করা হয় পাকা সড়ক, প্রতিষ্ঠিত হয় স্কুল, কলেজ ও মাদ্রাসা, বিদ্যুৎ, নাগরিক সুবিধা সহ বিভিন্ন সরকারি সেবাও পৌঁছতে শুরু করে এলাকায়। জীবনমান আরও উন্নত করার লক্ষ্যে এখানে নির্মাণ করা হয় একটি ডিজিটাল পোস্ট অফিস, একটি কমিউনিটি সেন্টার, একটি ডিজিটাল সার্ভিস সেন্টার, একটি মার্কেট এবং পুলিশ ফাঁড়ির জন্য অবকাঠামো। কিন্তু নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেগুলো চালু করা হয়নি। কোথাও তালাবদ্ধ ভবন, কোথাও ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সরকারি স্থাপনা। এখানে একটি ক্লিনিক করা হয়েছে, একটি আপনার কমিউনিটি সেন্টার করা হয়েছে, যেটার কোনো কার্যক্রম চলমান নেই।
আপনার ঘরও তৈরি হয়ে গেছে, সবকিছু তৈরি হয়ে গেছে, জায়গাও অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু কি কারণবশত আজ পর্যন্ত এটা বাস্তবায়ন হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা ব্যবহার না হওয়ায় একদিকে সুফল মিলছে না সরকারি অর্থের, অন্যদিকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছে মানুষ। ছিটমহলে একটা পুলিশ ফাঁড়ি হয়েছিল, সেটা কি কারণবশত এখনো ওইভাবেই রয়ে গেছে। এখানে আমাদের মফিজার রহমান কলেজ মাঠে একটি আইসিটি ভবন হয়েছে, সেটাও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ডাকঘরটা যদি চালু হয় আমাদের হাফিজাবাদের নাম থাকবে, সবকিছু হবে। আমি চাই যে ডাকঘরটা চালু হোক। শিগগিরই চালু হবে ডিজিটাল সার্ভিস সেন্টারটি, আর প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্থাপনাগুলো চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছে উপজেলা প্রশাসন। এপি মহোদয় তার এখানে এটার ফাইল ডিল হয়েছে, তার সাথে কাজ করে আমরা এটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে আশা করি এটা চালু ছিল, মধ্যে কিছুদিন বন্ধ ছিল, আয় হচ্ছিল না। কিছুদিনের মধ্যে আমরা আবার পুনরায় এটাকে আয়বর্ধক করে চালু করার উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ চালু হবে। দ্রুত সরকারি স্থাপনা চালু করতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি হয়েছিল তার প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, বিশেষ করে মেধা যাচাইয়ে পরীক্ষার কোনো বিকল্প নেই, তাই শর্টকাটের আশা ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় দুলু আরও বলেন, হরতাল অবরোধের অজুহাতে অটোপাসের সুযোগ ভবিষ্যতে থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে শিক্ষক ও অভিভাবকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের চচড়া RHD থেকে রাজগঞ্জ GC পর্যন্ত 4 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সড়কে কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে সহযোগিতা ও নজরদারির আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সকালে ঝিনাইদহের একটি অনুষ্ঠানে তিনি বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেখানেই যাক না কেন বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে। নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাদ রেখে আপনারা যান। হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষ একদিনে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে 900 জন, আর 185 জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। গত 15 মার্চ থেকে 31 জুলাই পর্যন্ত হাম উপসর্গে 741 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে 96 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত 837 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে একটি নতুন সামুদ্রিক জোট গঠন করেছে সৌদি আরব। এই জোটের নাম মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, এক বিবৃতিতে জানিয়েছে রিয়াদ। সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করাই জোট গঠনের উদ্দেশ্য বলে নিশ্চিত করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এইডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশ সহ 14 দেশকে সঙ্গে নিয়ে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট গঠন করা হয়েছে।
জোট গঠনের লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষার সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এইডেন উপসাগরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তারা একসঙ্গে কাজ করবে। এই তিনটি জলপথ ভারত মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে বিবেচিত। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ বাড়ায় এই জোট গঠনের ঘোষণা এলো। সৌদি আরব জানায়, জোট গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। জোটের স্বাক্ষরকারী দেশগুলো হল সৌদি আরব, তুর্কি, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। তবে একই ধরনের নিরাপত্তা স্বার্থ থাকা সত্ত্বেও ইউনাইটেড আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। সদস্য দেশগুলো বিশ্বাস করে সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। এ কারণে আন্তর্জাতিক ও আন্তঃসীমান্ত সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় সবচেয়ে কার্যকর উপায়। জোটের আওতায় গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে। তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সৌদি আরব জোর দিয়ে বলেছে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নেপালের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে হিন্দু মুসলিম সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলছে। সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আর একাধিক এলাকায় জারি করা হয়েছে কারফিউ। এদিকে সংঘাত বন্ধ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কয়েকদিন আগে থেকেই সহিংসতার সূত্রপাত। নেপালের ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে মুসলমানদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সরকারি দপ্তর, শপিং মল এবং পুলিশ ফাঁড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল এবং গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। এরপর পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভ করার সময় গতকাল আরও এক ব্যক্তির মৃত্যু ঘটে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন সুনসারি এবং এর আশেপাশের জেলাগুলোতে জারি করেছে কারফিউ। গত মার্চ মাসে কার্যভার গ্রহণ করার পর থেকে জনসম্মুখে খুব একটা আসেননি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দীর্ঘদিনের সেই নীরবতা ভেঙে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি। দেশের নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান। শোক সন্তপ্ত পরিবারজনহरुमा नेपाल सरकारका तर्फबाट আমি সরকারের পক্ষ থেকে সব নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, নেতা, রাজনৈতিক দল ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই ধৈর্য ও সংযম বজায় রাখুন। দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য। সबै सुरक्षा निकायहरूले तत्काल घटनास्थलमा पुगेर পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ন্যূনতম শক্তি প্রয়োগ করে জননিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেন সীমান্তে অভিবাসন সংকট নজিরবিহীন রূপ নিয়েছে। প্রতিবেশী মরক্কো থেকে সীমান্ত বেড়া ভেঙে সাঁতরে রাবারের নৌকায় করে 24 ঘন্টায় 49,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছেন দেশটির সিউটা উপকূলে। এ সময় পানিতে ডুবে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সেনা মোতায়েন করছে পেদ্রো সানচেজের সরকার। সীমান্ত পাড়ি দিয়ে মরক্কো থেকে পঙ্গপালের মতো স্পেনে প্রবেশ করছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সীমান্ত বেড়া ভেঙে রাবারের নৌকায় করে স্পেনের আফ্রিকা উপকূলের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় প্রবেশ করছে মানুষ। জলপথে 5 কিলোমিটারের বেশি সাঁতরে সিউটায় আসছেন অভিবাসন প্রত্যাশীরা। বেশিরভাগই তরুণ হলেও বহু পরিবারকেও শিশুসহ সাঁতরে আসতে দেখা গেছে। বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে বাড়ছে প্রাণহানির সংখ্যা।
এখন পর্যন্ত কতজন শহরটিতে প্রবেশ করেছেন তার সঠিক হিসেব দিতে পারেনি স্থানীয় সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও অভিবাসন প্রত্যাশীদের চাপে সিউটার সীমান্ত নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে। চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে অঞ্চলটিতে। স্থানীয় প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেড্রো সানচেজের সরকার। অভিবাসন প্রত্যাশীদের সাথে সংঘাতের ঘটনা ঘটেছে স্পেনের আরেক উপকূলীয় শহর মেলিল্লাতেও। আকস্মিক এই ঢলের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি মরক্কো সরকার। তবে অভিবাসন প্রত্যাশীদের আটকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও অবৈধভাবে প্রবেশ করাদের ফেরত নিতে মরক্কো সম্মত হয়েছে বলে জানিয়েছে মাদ্রিদ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মাসেই স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটিতে প্রবেশ করাদের মরক্কোতে ফেরত না পাঠানোর নির্দেশনা দেয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আদালতের এই রায়ের সুযোগে মানব পাচারকারীরা সিউটা ও মেলিল্লায় মানব ঢল উস্কে দিচ্ছে। এদিকে অভিবাসন সংকট নিয়ে আরেক প্রতিবেশী ইতালির সাথে উত্তেজনায় জড়িয়ে পড়েছে স্পেন। ইতালির অভিযোগ, ৫ লাখ অবৈধ অভিবাসীকে স্পেনের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এই অবস্থায় নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত রক্ষায় স্পেনের সাথে মুক্ত চলাচল সুবিধার শেনজেন চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এই নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশের সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কুয়েতে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। দেশটিতে আমেরিকার আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে বাহিনীটি। আমেরিকার ফাইটার জেট সংরক্ষণাগার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ও অস্ত্র ডিপোতে সফল সামরিক অভিযানের দাবি করেছে IRGC। এদিকে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটনকে ঘাঁটি ব্যবহারের অনুমতির বিষয়টি পুনরায় যাচাই করতে বুলগেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরোপের দাবানল যেন শেষ হতেই চাইছে না। এবার দাবানলের ভয়াবহতায় ভেঙেছে অতীতের সব রেকর্ড। আবারও আগুনের তীব্রতা বাড়ার আশঙ্কায় ফ্রান্সের 16 ও স্পেনের 6টি অঞ্চলে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তবে স্পেনের কিছু এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থায় রয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রকৃতির কাছে মানুষ বরাবরই অসহায়, তা যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইউরোপের দাবানলের লেলিহান শিখা। তীব্র গরম আর ঝোড়ো বাতাসে ইউরোপের বিভিন্ন দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ। বৃহস্পতিবার ফ্রান্স, স্পেন ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে বড় আকারের দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বোর্দোর কাছে দাবানলে পুড়ে গেছে প্রায় 42,000 হেক্টর এলাকা। আগুনের কারণে প্রায় 2,20,000 বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে প্রায় 60,000 স্থানীয়কে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গ্রিসে বাড়ে দাবানলের ভয়াবহতা। ক্রিটে 2 দমকল কর্মী এবং পেলোপনিস অঞ্চলের পৃথক একটি দাবানলে প্রাণ হারান আরও একজন। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্রিয়াভিসি ও আশপাশের গ্রাম থেকে শত শত বাসিন্দা ও পর্যটককে স্থল ও সমুদ্র পথে সরিয়ে নেওয়া হয়। এদিকে স্পেনে দাবানলের তীব্রতা কিছুটা কমায় জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সরকার। আভিলা ও মাদ্রিদে কয়েকদিন ধরে চলা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর জাতীয় পর্যায়ের জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। তবে তীব্র গরমের কারণে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, জরুরি সেবা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা যৌক্তিকভাবে সফল ও কার্যকর ছিল। দ্রুত ও সমন্বিত উদ্যোগের ফলে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। এদিকে পরিস্থিতির উন্নতি হলেও স্প্যানিশ কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, দেশটিতে নতুন তাপপ্রবাহ শুরুর আশঙ্কা রয়েছে। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। এ কারণে জরুরি সেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
insegura. এছাড়া পূর্ব ইংল্যান্ডের ডানউইচ হিথ এলাকাতে ভয়াবহ দাবানলের সাথে লড়াই করছেন দমকল কর্মীরা। আগুনের কারণে প্রায় 200টি ক্যারাভান সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এবছর মহাদেশটিতে দাবানলের মৌসুম গড়ের তুলনায় অনেক বেশি ভয়াবহ। ইতিমধ্যে 2025 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক উদ্ভিদ দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার নকল সূর্য তৈরি করছে চায়না। এরই মধ্যে 582 টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে বেইজিং। এতে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। 2030 সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে শি জিনপিং সরকারের। বদলে যেতে পারে বিশ্বের ভাবনা। ক্লিন এনার্জি বা কার্বন মুক্ত শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ নিয়েছে চায়না। সম্প্রতি সেই উদ্যোগে প্রথম সাফল্য পেয়েছে দেশটি। বিশ্বের সবথেকে বড় ফিউশন ম্যাগনেট বানিয়েছে শি জিনপিং সরকার। বেজিং এর দাবি 2030 সালের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। কৃত্রিম সূর্য হলো নিউক্লিয়ার ফিকশন রিয়্যাক্ট। সূর্যের মাধ্যমে শক্তি বা তাপ উৎপন্ন হওয়ার জন্য যে বিক্রিয়া ঘটে সেই প্রক্রিয়ায় এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই ফিকশন রিয়্যাক্টের মাধ্যমে সূর্যের মতোই এখানে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেন সংযোজন ঘটিয়ে বিপুল পরিমাণে শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করবে চায়না। বিজ্ঞানীরা বলছেন এই ফিকশন ম্যাগনেটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ক্লিন এনার্জির হাব হবে বেইজিং, যা ভবিষ্যতে কার্বন মুক্ত পরিবেশ তৈরি করতে বিশ্বকে সহায়তা করবে। চাইনিজ একাডেমি অফ সায়েন্স তৈরি করেছে এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। 21 মিটার লম্বা, 12 মিটার চওড়া এই ম্যাগনেটের ওজন 582 টন। চায়না জানিয়েছে 2027 সালের শেষ নাগাদ তাদের বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক সম্পূর্ণ হবে এবং 2030 সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতে বসে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হয়নি, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে লোকসভায় সংসদীয় কমিটির প্রতিবেদন। সিলেটে এনসিপি জুলাই পদযাত্রা, বিএনপির সমালোচনায় মুখর নেতারা। তারেক রহমান দেশ চালানোর পরীক্ষায় ফেইল, মন্তব্য পাটোয়ারির। টেকনাফ উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবি, 18 জনকে জীবিত উদ্ধার, পাঠানো হবে কারাগারে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সার্জিও গোর। গ্যাস সংকটে নাভিশ্বাস সিএনজি চালকদের, ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ অপেক্ষা। আওয়ামী লীগের ভুল নীতিকে দায়ী করলেন সাকি। ব্যস্ত নগর জীবনে বদলে যাচ্ছে ক্যাফের ধারণা। আড্ডার বাইরেও কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে থার্ড স্পেস। আর এই ছিল রাতের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।